আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। গত 48 ঘন্টায় খবরের কাগজ থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায় একটাই আলোচনা, সর্বনাশ হয়ে গেল। ডলারের দাম 90 টাকা পার হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতীয় মুদ্রা বা ইন্ডিয়ান রুপি ডলারের বিপরীতে সর্বকালের সবচেয়ে নিচে নেমে গেছে। 90 টাকার গণ্ডি পার করা মানে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আমাদের অর্থনীতি কি ধসে পড়েছে? আমরা কি ভেনেজুয়েলা বা পাকিস্তানের রাস্তায় হাঁটছি? বন্ধুরা, যদি বলি এই পুরো ব্যাপারটা একটা সাজানো খেলা, যদি বলি রুপি পড়ে যায়নি, বরং রুপিকে ফেলে দেওয়া হয়েছে একটা বৃহত্তর স্বার্থে, শুনতে অদ্ভুত লাগছে তো, কিন্তু এটাই বাস্তব। আজকে আমরা কোনো কূটনৈতিক ভাষায় কথা বলবো না, ডিপ্লোম্যাটিক উত্তর দেব না, সোজা সাপটা ভাষায় বুঝবো কেন নরেন্দ্র মোদী সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইচ্ছা করে আমাদের কারেন্সিকে সস্তা হতে দিল। এর পেছনে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি ভূমিকা আছে, আর কেন বিশ্বের তাবড় তাবড় হেজ ফান্ড ম্যানেজাররা ভারতের এই চালে বোকা বনে গেল। আজকের এপিসোডটা তাদের জন্য যারা শুধু হেডলাইন পড়ে ভয় পায় না, বরং খবরের পেছনের আসল জিওপলিটিক্সটা বুঝতে চাই। তাই নড়ে চড়ে বসুন, কারণ আগামী কয়েক মিনিট আমরা ভারতের অর্থনীতির সেই গোপন দিকটা এক্সপোজ করব, যা মেইন স্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না। দেখুন, বিশ্ব রাজনীতি বা গ্লোবাল জিওপলিটিক্সে একটা বিশাল পরিবর্তন এসেছে। ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায়, আর ট্রাম্প মানেই হলো আমেরিকা ফার্স্ট, ট্রাম্প মানেই হলো ট্যারিফ বা শুল্কের লড়াই। ট্রাম্প সোজা কথা বলে দিয়েছেন, আমাদের দেশে মাল বেচতে হলে ট্যাক্স দিতে হবে। এখন ভারত যদি তার পুরনো স্টাইলে চলতো, মানে রুপিকে জোর করে 83 বা 84 টাকায় আটকে রাখত, তাহলে কি হতো জানেন? ট্রাম্প যখন ভারতীয় পণ্যের উপর 20% থেকে 30% ট্যারিফ বসাতেন, তখন আমাদের জিনিস আমেরিকার বাজারে মহার্ঘ হয়ে যেত, কেউ কিনত না, আমাদের এক্সপোর্ট বা রপ্তানি একেবারে ধসে পড়ত। এখানেই আরবিআই এর বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা বা মোদী সরকার একটা মাস্টার স্ট্রোক খেললেন। এটাকে অর্থনীতির ভাষায় বলা হচ্ছে লিনিং এগেনস্ট দ্য উইন্ড। সহজ বাংলায়, হাওয়ার বিপরীতে না গিয়ে হাওয়া যেদিকে বইছে পাল সেদিকেই তুলে দাও। আইএমএফ এর ইকোনমিস্টরা অনেকদিন ধরেই একটা থিওরি দিচ্ছিলেন যে যদি কোনো দেশ তোমার উপর ট্যারিফ বা ট্যাক্স চাপায়, তুমি তোমার কারেন্সির ভ্যালু কমিয়ে দাও, ব্যাস খেলা ঘুরে যাবে। কিভাবে? অঙ্কটা বুঝুন। ধরুন আগে $1 মানে ছিল 84 টাকা, এখন সেটা হয়েছে 90 টাকা, মানে প্রায় 6 থেকে 7% ডিভ্যালুয়েশন। ট্রাম্প যদি এখন ভারতীয় পণ্যের উপর 10% ট্যাক্সও বসায়, আমাদের কারেন্সি যেহেতু আগেই সস্তা হয়ে গেছে, তাই আমেরিকান ক্রেতার কাছে আমাদের জিনিসের দাম বাড়ল না, উল্টে আমরা আরও সস্তার অপশান হয়ে গেলাম। অর্থাৎ ট্রাম্পের ট্যারিফ পলিসিকে ট্রাম্পের অফিসে বসার আগেই ভারত নিউট্রিলাইজ বা অকেজো করে দিল। এটা কোনো দুর্বলতা নয়, এটা একটা অ্যাগ্রেসিভ ডিফেন্স মেকানিজম। এখন প্রশ্ন হলো, আরবিআই কি এটা হুট করে করলো? একদম না। আপনি যদি গত কয়েক মাসের ডেটা দেখেন, এটাকে ব্লুমবার্গ বা বিদেশের বড় বড় পত্রিকা বলছে এ সিক্রেটিভ স্ট্র্যাটেজি। মানে ভারতের সেন্ট্রাল ব্যাংক এমন একটা গেম খেলেছে যা কেউ ধরতেই পারছে না। আগে শান্তিকান্ত দাস যখন গভর্নর ছিলেন, তখন আরবিআই এর পলিসি ছিল স্টেবিলিটি বা স্থিতিশীলতা, 84 মানে 84, এর ওপরে গেলেই আরবিআই ডলার বেচে রুপিকে ঠিক করে দিত। কিন্তু বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা সম্পূর্ণ আলাদা অ্যাপ্রোচ নিয়েছেন। তিনি দেখেছেন, যদি রুপি পড়তে চাই পড়তে দাও, কিন্তু ফ্রি ফল হতে দেবেন না, ধীরে ধীরে নামাবেন। আপনারা হয়তো খবরে দেখেছেন, যখন রুপি 89 ঘরে ছিল, তখন আরবিআই হঠাৎ করে $5 বিলিয়ন একটা ফরেক্স সোয়াপ ডিল করলো। সাধারণ মানুষ ভাবলো, এটা কি হচ্ছে? এতে তো মার্কেটে রুপির যোগান বেড়ে যাবে এবং দাম আরো কমবে। ঠিক সেটাই হলো। রুপি 13 পয়সা পড়ে গেল এবং দ্রুত 90 ঘরে পৌঁছে গেল। এটা দেখে কি মনে হয় না যে আরবিআই নিজেই চাইছিল রুপি 90 পার করুক? এটাকেই আমি বলছি মেথড টু দ্য ম্যাডনেস। আরবিআই জানে আমাদের ভান্ডারে $686 বিলিয়ন ফরেক্স রিজার্ভ আছে, পাহাড় প্রমাণ টাকা, চাইলেই এক তুড়িতে রুপিকে 80 টাকায় নামিয়ে আনা যায়। কিন্তু সেটা করা হলো না। কেন? কারণ আমরা এই ডলারটা এখন খরচ করতে চাই না।
আমরা এই ডলারটা জমিয়ে রাখছি কোনো বড় যুদ্ধের জন্য বা আরও বড় কোনো অর্থনৈতিক সংকটের জন্য। এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শুনবেন। শেয়ার বাজার বা কারেন্সি মার্কেটে এক ধরনের লোক থাকে যাদের বলা হয় স্পেকুলেটর বা ফটকাবাজ। এরা কোনো দেশের উন্নতি চায় না, এরা শুধু প্রফিট চায়। এতদিন কি হচ্ছিল জানেন? এই কারেন্সি ট্রেডাররা জানতো যে আরবিআই রুপিকে 84 টাকার নিচে নামতে দেবে না। এটা ছিল একটা ওপেন সিক্রেট। তাই তারা নিশ্চিন্তে ডলার কিনতো আর বেচতো, কারণ তারা জানতো রিস্ক নেই, আরবিআই তো আছেই সামাল দেওয়ার জন্য। এরা জাপানিজ ইয়েল থেকে 0% ইন্টারেস্টে লোন নিয়ে সেই টাকা ভারতীয় রুপিতে খাটাতো, রোজ কোটি কোটি টাকা কামাতো, আর সেই প্রেশার সামলাতে আরবিআইকে ডলার খরচ করতে হতো। মানে আমাদের কষ্টার্জিত ডলার খরচ হতো এদের পকেট ভরাতে। কিন্তু এবার আরবিআই গেম চেঞ্জ করে দিয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে ট্রেডাররা এখন পাগল হয়ে যাচ্ছে, কারণ আরবিআই কখন মার্কেটে ঢুকবে আর কখন ঢুকবে না এটা কেউ প্রেডিক্ট করতে পারছে না। এটাকে বলা হচ্ছে আনপ্রেডিক্টেবল ইন্টারভেনশন। এর ফলে যারা ভাবছিল রুপিকে ম্যানিপুলেট করে টাকা কামাবে, তারা এখন লস খাচ্ছে। ভারত সরকার এক ঢিলে দুই পাখি মারল, একদিকে এক্সপোর্ট বাঁচালো, অন্যদিকে এই আন্তর্জাতিক ফাটকাবাজদের কোমর ভেঙে দিল। এটাকে আমি বলি সত্যিকারের ফিনান্সিয়াল সার্জিক্যাল স্ট্রাইক। এখন আসি জাতীয়তাবাদের প্রসঙ্গে। আমরা সবসময় বলি মেক ইন ইন্ডিয়া, কিন্তু মেক ইন ইন্ডিয়া সফল হবে কি করে যদি আমাদের জিনিসের দাম চীনের থেকে বেশি হয়? ভিয়েতনাম, বাংলাদেশ, থাইল্যান্ড এরা আমাদের বন্ধু হতে পারে, কিন্তু বাণিজ্যে এরা আমাদের শত্রু। এদের কারেন্সিও ডলারের তুলনায় সস্তা হচ্ছিল। আমরা যদি রুপিকে শক্তিশালী করে ধরে রাখতাম, তাহলে ভিয়েতনামের শার্ট বা চীনের খেলনা আমেরিকার বাজারে ভারতের থেকে সস্তা হয়ে যেত। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আমাদের আইটি সেক্টর মার খেত। এখন রুপি 90 টাকা হওয়াতে কি সুবিধা হলো? ধরুন আমি একজন ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমি একজন কাপড়ের ব্যবসায়ী। আমি আগে $1 কাজ করলে পেতাম 83 টাকা, এখন পাচ্ছি 90 টাকা। আমার খরচ তো ভারতেই হচ্ছে, মানে টাকায়। তার মানে আমার প্রফিট মার্জিন বেড়ে গেল। এই অতিরিক্ত প্রফিটটা আমাকে সাহস দেবে আরও কম দামে গ্লোবাল মার্কেটে বিট করতে। বিজনেস ওয়ার্ল্ডের পলক শাহ এটাকে বলেছেন সিক্রেট কারেন্সি ওয়ার। ভারত চুপিসারে তার কারেন্সি কমিয়ে চীন এবং ভিয়েতনামের সাথে প্রাইস ওয়ারে নেমে গেছে। এটা দেখার মতো বিষয়। আমাদের এক্সপোর্টাররা এখন সুবিধাজনক জায়গায়। হ্যাঁ, ইম্পোর্ট করতে খরচ বাড়বে, সেটা নিয়ে আমরা পরে আসছি, কিন্তু দেশের উৎপাদনের চাকা ঘোরানোর জন্য এই উইক রুপিজ এখন আশীর্বাদ। অনেকে প্রশ্ন করবেন, সুশোভন ভাই সব বুঝলাম, কিন্তু রুপি পড়লে তো তেলের দাম বাড়ে, পেট্রোল ডিজেলের দাম বাড়লে তো সব জিনিসের দাম বাড়বে তখন। খুব ভালো প্রশ্ন, কিন্তু এখানেই জিওপলিটিক্সের আসল মজা। আজ থেকে 5 বছর আগে হলে আমি বলতাম হ্যাঁ চিন্তার বিষয়, কারণ আমরা তেল কিনি ডলারে। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। প্রথমত, বিশ্ববাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম এখন তলানিতে, $60 আশপাশে ঘোরাফেরা করছে। কোথায় $100 আর কোথায় $60, মানে তেলের দাম এমনিতেই কম। দ্বিতীয়ত, আমাদের পরীক্ষিত বন্ধু রাশিয়া। আমরা রাশিয়ার থেকে ডিসকাউন্টেড রেটে তেল কিনছি, আর সেই তেলের পেমেন্ট আমরা সবসময় পুরো ডলারে করছি না। কিছু ক্ষেত্রে আমরা রুপি, রুবেল বা দিরহাম ব্যবহার করছি। মানে ডলারের দাম বাড়লেও আমাদের তেল কেনার খরচে খুব একটা বিশাল প্রভাব পড়ছে না। এটা ভারতের বিদেশ নীতির একটা বিশাল জয়। আমরা আমাদের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তাকে ডলারের ওঠানামা থেকে অনেকটাই মুক্ত করতে পেরেছি। তাই রুপি 90 টাকা হলেও কাল সকালে পেট্রোল পাম্পে গিয়ে দেখবেন না যে তেলের দাম 10 টাকা বেড়ে গেছে। এই কনফিডেন্সটা আছে বলেই আরবিআই এই রিস্কটা নিতে পেরেছে। অবশ্যই আমি বলবো না যে সব কিছুই ভালো। মুদ্রার দাম পড়ার কিছু খারাপ দিক বা সাইড এফেক্ট অবশ্যই আছে, বিশেষ করে যারা ইলেকট্রনিক্স বা গ্যাজেট পছন্দ করেন। আমি নিজে কয়েকদিন আগে একটা এসএসডি কিনবো ভাবছিলাম। 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক 5,000 টাকায় পাওয়া যেত, সেটা এখন 8 থেকে 9,000 টাকা। কেন? কারণ এই চিপগুলো, এই পার্টসগুলো সব ইম্পোর্ট করতে হয় ডলারে। ফোন, ল্যাপটপ, সোনা এগুলোর দাম বাড়বে, এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু দেশের স্বার্থে, লং টার্ম গেমের স্বার্থে এইটুকু স্যাক্রিফাইস কি আমরা করতে পারি না? যদি আমাদের আইটি কোম্পানিগুলো বাঁচে,
যদি আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়, যদি লক্ষ লক্ষ মানুষের চাকরি বাঁচে, তাহলে আইফোন বা ল্যাপটপের দাম বাড়াটা খুব বড় সমস্যার বিষয় নয়। তাছাড়া কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা আমাদের খরচের খাতাটা একটু নড়বড়ে হতে পারে, কিন্তু আমাদের হাতে $686 বিলিয়ন কবজ আছে। কোনো গ্লোবাল ক্রাইসিস বা যুদ্ধ লাগলে আমরা সামলে নেব। সবশেষে একটা কথাই বলবো, 90 টাকার এই ফিগারটা দেখে কেউ ভয় পাবেন না। এটা কোনো দুর্বলতা নয়, এটা একটা স্ট্র্যাটেজি। ট্রাম্পের আমেরিকা, যুদ্ধবিধ্বস্ত ইউরোপ এবং ধূর্ত চীন, এই তিনের মাঝখানে দাঁড়িয়ে ভারতকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হচ্ছে। আজকের ভারত ডিফেন্সিভ নয়, অফেন্সিভ খেলছে। আরবিআইয়ের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে আমরা এখন বিশ্ব অর্থনীতিতে কাউকে ভয় পাই না। আমরা আমাদের শর্তে খেলব। রুপি 90 হয়েছে কারণ আমরা চেয়েছি 90 হোক, আমেরিকা চেয়েছে বলে নয়। এই তফাৎটা বুঝতে হবে। আপনার কি মনে হয়, ভারতের এই আগ্রাসী অর্থনৈতিক নীতি কি ভবিষ্যতে আমাদের সুপার পাওয়ার হতে সাহায্য করবে, নাকি এটা সাধারণ মানুষের পকেটে টান ফেলবে? কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান।